হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও। আমি ডক্টর তাপস বাগচি, চিফ কনসালটেন্ট, কল্যাণী আয়ুর্বেদিক কনসালটেন্ট সেন্টার। এছাড়া সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে রয়েছি দলিত হসপিটাল খুলনাতে। আমি একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট, নিউট্রিশনিস্ট এবং পঞ্চকর্ম স্তর। তো আজকে আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় হচ্ছে ফুড অ্যালার্জি তথা খাদ্য অ্যালার্জি। সাধারণত এটা আয়ুর্বেদ এবং ন্যাচারোপ্যাথিতে এটা কিভাবে উপশম করা সম্ভব। আপনারা দেখবেন যে কিছু কিছু খাবারে কিন্তু আমাদের অ্যালার্জির প্রতিক্রিয়া রয়েছে, যেমন হচ্ছে বেগুন, পুঁই শাক, কচু, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, হাঁসের ডিম, হাঁসের মাংস, খাসির মাংস, গরুর মাংস ইত্যাদি, এবং মসুর ডাল সহ আরও বিভিন্ন খাদ্যে। এবং যে যেটাতে প্রতি সংবেদনশীল তার শরীর, সেটাতে কিন্তু তার অ্যালার্জির প্রতিক্রিয়া রয়েছে। তো এক্ষেত্রে এই অ্যালার্জির প্রতিক্রিয়া হলে আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ সেবন করে থাকি, এবং বিভিন্ন রকমের স্টেরয়েড ইনজেকশনও কিন্তু আমরা আমাদেরকে দেখেছি আমাদের পেশেন্টদেরকে। তো সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি পার্মানেন্টলি কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকেই ঝুঁকে থাকেন যে প্রাকৃতিক তথা ন্যাচারাল ট্রিটমেন্টের এই জাতীয় প্রবলেমের কোনো উপশম রয়েছে কিনা। হ্যাঁ, আমাদের আয়ুর্বেদে কিন্তু এই জাতীয় প্রবলেমের প্রাকৃতিকভাবে কিন্তু এটার উপশম রয়েছে। তো এইটা মেইনলি আমাদের আয়ুর্বেদিক কনসেপ্ট অনুযায়ী এইটা তিনটা এনার্জি, আমি যেটা বললাম বায়ু, পিত্ত, কফ, এই তিনটা এনার্জি ভারসাম্যহীনতার কারণে কিন্তু হয়ে থাকে। তো এখানে পিত্ত এবং কফ এই দুইটা এনার্জি ইমব্যালেন্স তথা ভারসাম্যহীনতার কারণে কিন্তু এই ফুড অ্যালার্জি আমরা দেখতে পাই। এছাড়া রস ধাতুর বিকৃতি, তারপরে হচ্ছে ইনডাইজেশন বা হজম শক্তির দুর্বলতা, বিভিন্ন কারণে কিন্তু সাধারণত এই প্রবলেম দেখা যায়। এবং রক্ত, অর্থাৎ আমাদের যে সাতটা ধাতু থাকে, রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, এই সাতটা ধাতু বা 7 এলিমেন্টসের ভেতরে ব্লাড যে ধাতু বা রক্ত ধাতু, এইটার কিন্তু ইমব্যালেন্সের কারণে কিন্তু এটা হয়। তথা এইটা কিন্তু দেখেন কতগুলো ক্রাইটেরিয়ার কারণে হচ্ছে। এই ক্রাইটেরিয়া যে ক্রাইটেরিয়ার কারণে হোক, যদি সেখানে পিত্ত এবং কফের ইমব্যালেন্স থাকে, সেটাকে ব্যালেন্সে আমরা নিয়ে আসার চেষ্টা করি। যদি রক্ত ধাতুর কারণে এটা হয়, তাহলে রক্ত ধাতুটাকে আমরা স্বাভাবিক ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি। এছাড়া আমাদের যদি অন্য কোনো এলিমেন্টস তথা ধাতু বা যদি কোনো হিউমারের কারণে হয়, সেটাকে কিন্তু আমরা ব্যালেন্স আনার চেষ্টা করি। যার ফলশ্রুতিতে কিন্তু আয়ুর্বেদ এবং ন্যাচারাল ট্রিটমেন্টে কিন্তু এই ফুড অ্যালার্জির প্রতিকার করা কিন্তু সম্ভব। এখন কথা হচ্ছে যে যাদের এই যে যে পিত্ত ধাতু বা কফ ধাতু কিংবা রক্ত ধাতু কিংবা রস ধাতুর কারণে যদি বিকৃতি হয়, আগে আমাদেরকে দেখতে হবে পেশেন্ট কোন হিউমারের কারণে প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ একই ফুড অ্যালার্জি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নাও হতে পারে। কারোর বেগুন অ্যালার্জি তো কারোর বেগুন অ্যালার্জি নাও হতে পারে। কারোর হাঁসের মাংস অ্যালার্জি তো কারোর দেখা যাচ্ছে যে সেটাতে নাও হতে পারে। মসুর ডাল অ্যালার্জি আবার অনেকের নাও হতে পারে সেটাতে। এই যে যে ব্যাপারগুলো হয়, এটা কিন্তু হিউমারের তারতম্যের কারণে হয়ে থাকে। এইটা আগে আমাদেরকে জানতে হবে যে কোন জাতীয় প্রবলেমটা হচ্ছে। আবার একই ধরনের প্রবলেম, যেমন ধরুন কারোর দুজন ব্যক্তি এসেছে, দুজনেরই কিন্তু বেগুন আর পুঁই শাকের প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু একই ট্রিটমেন্ট কিন্তু দেওয়ার সুযোগ এখানে নেই। যদিও একই প্রবলেম, তারপরেও কিন্তু একজন আয়ুর্বেদিক চিকিৎসক তার নাড়ি পরীক্ষা বা পালস এক্সামিনেশন করবেন, এবং তার যে ধাতুগুলো আছে সে ধাতুগুলোকে সঠিকভাবে ডায়াগনোসিস করবে যে কোন ধাতুর কারণে প্রবলেমটা হচ্ছে। একই হলে যে একই ধাতু বা একই দোষ এখানে যুক্ত হবে কথা কিন্তু তা কিন্তু নয়। এক্ষেত্রে ভ্যারাইটিস থাকতে পারে, যার কারণে গণহারে গোড়ামির একই ট্রিটমেন্ট দেওয়াটা কিন্তু সফলতা বয়ে আনবে না, পক্ষান্তরে ক্ষতি হতে পারে। আগে আমাকে দেখতে হবে, জানতে হবে। অনেকেই বলে থাকে যে স্যার আমার তো এই প্রবলেম, তো আমি এইটা খাচ্ছি, এইটা খেয়ে যাই, এইটা খেয়ে ও উপকার পেয়েছে। উনি উপকার পেতে পারেন, সেটা বলে আপনিও যে উপকার পাবেন ব্যাপারটা কিন্তু এমন নয়। ঠিক আছে? তো আগে হচ্ছে আপনাকে ডায়াগনোসিস করতে হবে। অর্থাৎ ডায়াগনোসিস মানে এখানে পরীক্ষা নিরীক্ষা না। ডায়াগনোসিস, আয়ুর্বেদিক ডায়াগনোসিস সম্পূর্ণ আলাদা। সেটা হচ্ছে নাড়ি পরীক্ষা, তারপরে শত ধাতু অ্যানালাইসিস, এগুলো করে কিন্তু একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট বুঝতে পারবে আপনার কি প্রয়োজন। তো আপনারা যদি এই ফুড অ্যালার্জিতে ভুগে থাকেন বা খাদ্য অ্যালার্জিতে ভুগে থাকেন, আপনার আয়ুর্বেদিক চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, এবং একজন আয়ুর্বেদিক কনসালটেন্ট উনি দেখে ডায়াগনোসিস করে যখন এটা প্রশমন করার উদ্দেশ্য করবেন, যেমন যদি পিত্ত আর কফ বিকৃতি হয়, সেক্ষেত্রে সেই প্রশমনের জন্য যে পন্থা আমাদের রয়েছে সেই পন্থা অবলম্বন করতে হবে। যদি ধাতু বা রক্ত ধাতু বা রস ধাতু যদি বিকৃতির ফলে যেটা সমস্যা হচ্ছে, সেটা প্রশমনের জন্য আমাদের কিন্তু
সেইভাবে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আলটিমেটলি করে কিন্তু আমরা এই ফুড অ্যালার্জিটাকে পুরোপুরি আমরা উপশম করতে পারবো। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা এ পর্যন্ত সময় দিয়েছেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানে আমি শেষ করছি আজকে সংক্ষিপ্ত ভিডিও। সবাইকে শুভকামনা।